আমি পাত্রপক্ষের সামনে গিয়ে কেঁপে উঠলাম। পাত্রের ঠিক পাশেই আমার প্রাক্তন বসে আছে, যার সাথে আমার সম্পর্কের ছেদ হয়েছে 4 বছর হলো। তখন আমার বয়স ছিল 23। আজকে 27-এ পা দিয়েছি। তাকে দেখে শুধু আমি না, আমার পুরো পরিবার অবাক হয়েছে। কারণ আমার প্রাক্তনের সাথে আমার বিয়ে ঠিক হয়েও বিয়ের একদিন আগে বিয়েটা ভেঙে গেছিল। কোনোভাবে বুঝতে পারছি না আবিরের সাথে অরণ্যের যোগসূত্র কি করে। আবির হলো আমাকে দেখতে আসা পাত্র, আর অরণ্য হলো আমার প্রাক্তন। অরণ্যকে দেখার পর তার চোখে আমার চোখ পড়ল। তার যে চেনা চোখ যেন আজ বড্ড অচেনা। কেন জানি না, তার চোখে চোখ পড়তে আগে সব সামনে ভেসে উঠল। আমি দ্রুত তার চোখ থেকে চোখটা সরিয়ে নিলাম, আর সেও নিচের দিকে তাকিয়ে পড়ল। তার চোখ থেকে চোখ সরিয়ে আমার পাশে দাঁড়িয়ে থাকা আমার পরিবারের দিকে তাকালাম। লক্ষ্য করলাম আমার মতো তারাও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তারা হয়তো জানতো না আবিরের সাথে অরণ্যের যোগসূত্র আছে। আমি চুপ করে ঠাই দাঁড়িয়ে রইলাম। শরীরে বল পাচ্ছিলাম না, হাত দুটো কাঁপতেছিল। এর মধ্যে আবিরের মা বলে উঠল, "কি ব্যাপার মা, দাঁড়িয়ে আছো কেন, বসো।" বলেই আবিরের ঠিক পাশেই জায়গা করে দিল। আমি সর্বদাই গ্লাসটা রেখে যতই আবিরের দিকে এগোচ্ছিলাম, বসার জন্য ততই বুকটা কাঁপতে লাগলো। বেশ সাহস সঞ্চয় করে আবিরের পাশে বসলাম। আবিরের ঠিক পাশেই অরণ্য বসা। আবিরের পাশে বসতে আবিরের মা আমার থুতনি ধরে মুখ তুলে বলল, "বাহ, আমার মা তো দেখতে মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে।" আবিরের মায়ের মুখে এমন প্রশংসা শোনার পর মন না চাইতে আমার প্রাক্তনের মায়ের কথা মনে পড়ল, যিনি কিনা বলেছিল আমার মুখটা গ্রাস কার্পো মাছের মতো বড়। আমার গায়ের রঙেই শুধু ফর্সা, আমার চেহারা ভালো না। আমি খাটো, অথচ আমি লম্বায় আমার প্রাক্তনের সমান ছিলাম। প্রাক্তনের মায়ের যে কথাতে আমি তখন কোনো কিছু বলিনি, শুধু শুনে গিয়েছিলাম। মনও কষ্ট পেল, মনকে বুঝতে দিয়েছিলাম মায়েরা তো সন্তানকে কত কিছুই বলে। আর আজকে যখন আবিরের মা এত প্রশংসা করলো, তার প্রাক্তনের সামনে নিজের চোখের জলটা ছলছল করে উঠতে লাগলো। আমি নিজেকে চাইলেও সামলাতে পারছিলাম না। চোখের কোণে জমে থাকা জলটা এই বুঝি পড়ে যাবে। এবার উনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, "তা তোমার নাম কি মামা?" আমি মৃদু গলায় জবাব দিলাম, "অপ্সরা।" "সত্যি তুমি অপ্সরী। নামের সাথে রূপের অনেক মিল আছে। তা তুমি কি করতেছো?" আমি গলার সুরটা একটু নিচু করে বললাম, "কলেজে শিক্ষকতা করছি পদার্থবিজ্ঞান বিষয়ে। আর সে সাথে একটা ব্যবসা আছে।" কথাটা বলার সাথে সাথে আবিরের মা বলে উঠল, "আমার ছেলের পছন্দ এত ভালো হবে বুঝতে পারিনি। তোমার যদি কিছু নাও থাকতো, তোমাকে আমার বাড়ির বউ করে নিতাম। এত কিছু করো, মাশাআল্লাহ।" আবিরের মায়ের মুখে এ কথাটা শোনার পর মনটা কেমন জানি আনমনা হয়ে গেল। অতীতে ডুবে গেলাম পুনরায়। 4 বছর আগে আমার প্রাক্তন আমাকে বাদ দিয়েছিল। আমি একটা সাধারণ একটা ভার্সিটিতে পড়ি, কোনো জব করি না। আমার জীবন নে আমি কিছু করতে পারব না সেজন্য। অথচ তখন আমার জীবনে চাকরি বা নিজে পায়ে দাঁড়ানোর প্রবল ইচ্ছা ছিল না। শুধু ইচ্ছা ছিল অরণ্যের বউ হব। ওকে নিয়ে সংসার করব। কিন্তু যেদিন অরণ্য 10 বছরের সম্পর্ক বিয়ের আগের দিন এই কারণে ভেঙে দিয়েছিল, সেদিন আমি জানি কতটা কষ্ট পেয়েছিলাম। এত অপমান সহ্য করেছিলাম যে চারপাশে সবাই আমাকে নিয়ে উপহাস করত। অথচ অরণ্য ভালোবাসতে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে। তার যখন চাকরি ছিল না, তখন আমি তারে ছিলাম। আর তার চাকরি হয়ে যাওয়ার পর সে হয়ে গেল অন্য কারো। স্বার্থপরতা কাকে বলে সেদিন বুঝতে পেরেছিলাম। অরণ্য সেদিন বলেছিল, "আমাকে একটু সময় দাও। সময় দিলে দেখবে কিছু পরে দেখাতে পারবো। ১ম শ্রেণীর কর্মকর্তা হয়েই দেখাবো আমি। ৩টে বছর সময় দাও।" সেদিন তার থেকে ৩টে বছর সময় আমি পাইনি। বরং শুনতে হয়েছে আমার দ্বারা কিচ্ছু হবে না। কিছুদিন পর তার অন্যত্র বিয়ের খবরটা কানে আসে। মানতে খুব কষ্ট হয়েছিল। 10টা বছরের সাধনার বস্তুটি অন্য কেউ সাধনা না করে পেয়ে গেলে সেটা মানতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল, আল্লাহ আমার দরখাস্তটা কেন কবুল করলো না? অথচ যে মেয়ে অরণ্যকে চায়নি সে পেয়ে গেল। কোনোভাবে মনকে সেদিন বোঝাতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। মা বুঝিয়ে বলল, "কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে।" বাসার সবাই সান্ত্বনা দিতে লাগলো। দু একবার মরতে গিয়েছিলাম, কিন্তু পরিবারের জন্য বারবার ব্যর্থ হয়েছি। মানা বা সহ্যের বাইরে চলে গেছিলাম। ব্যাপারটা শুধু মেনে নিয়েছি। আজকে আমি ঠিকই ১ম শ্রেণীর কর্মকর্তা, তবে সে আজ প্রাক্তন। মনটা অস্থির হয়ে যাচ্ছে, হালকা নিঃশ্বাস ছাড়ছি। আবিরের মা আবারও আমার দিকে তাকিয়ে বলল, "চুপ কেন মা? আমাকে বুঝি শাশুড়ি হিসাবে পছন্দ হয়নি?" আমি এবার অতীত থেকে বর্তমানে এসে মোলায়েম কণ্ঠে উত্তর দিলাম, "তা হবে না কেন? আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে।" আবিরের মা মৃদু হাসলো। আবির পেশায় একজন গতপূর্ত ক্যাডার। আবিরের সাথে পরিচয়ের একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে। সেদিন আমি রাস্তা দিয়ে আনমনে হেঁটে কোথাও যেন যাচ্ছিলাম। হুট করে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়। তারপর কি হয় বুঝে ওঠার আগে আমি মাথা ঘুরে পড়ে যাই। গাড়িটা আবিরের ছিল। আবির গাড়ি থেকে নেমে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমার চোখ মুখ তখন ঘোলা।
ঘোলা চোখে আবিরকে শুধু দেখছিলাম। আবির পাশে দাঁড়িয়েছিল। তারপর জ্ঞান ফেরার পর আবিরের সাথে আমার আর দেখা হয়নি। আমার পরিবার বলেছিল আবির ক্ষমা চেয়ে বিদায় নিয়েছে, তার জরুরি একটা কাজ আছে, সে কাজের উদ্দেশ্যে রওনা দিছে। সেখান থেকে সে আমার খোঁজ নেয়। তারপর ফোনে কল দেয় আর কিছুদিন কথা বলার পর আজকে পুরো পরিবার নিয়ে আসে। আবির আমার যোগ্যতা দেখেনি, রূপও দেখেনি, তবে তার ভালো লাগার কারণটা আমি জানি না। শুধু অনুভব করতে পারি আবির আমাকে অনেক পছন্দ করে। আমার প্রাক্তন একজন বিসিএস ক্যাডারের প্রথম শ্রেণীর কর্মকর্তা। সে আমাকে বাদ দেওয়ার আরেকটা কারণ ছিল আমাদের বিল্ডিং নাকি স্ট্রং হবে না, কারণ আমি তখন প্রথম শ্রেণীর কর্মকর্তা ছিলাম না, অনার্স পড়ুয়া একটা স্টুডেন্ট ছিলাম, আর সে তখন বিসিএস ক্যাডার। তাই সে এ বিষয়ে উপলব্ধি করতে পেরেছিল বিয়ের ঠিক আগের দিন। তারপর তখন বিয়ে ভেঙে অন্যত্র বিয়ে করে নেয়। অথচ সম্পর্কে ছেদে 4 বছর পর এত সংগ্রাম করে সে পথ পাড়ি দিয়ে আজকে আমার বিয়ে ঠিক হতে যাচ্ছে অন্য একজনের সাথে, যার আজকেই আমার কালো অতীত সামনে এসে হানা দিল। আবিরের মায়ের কথায় অতীতে ডুবে থাকা আমার মনটা বর্তমানে আসলো। আবিরের মা এবার সবাইকে বলল, আমার তো মেয়ে পছন্দ হয়েছে, আপনারা বললে আজকে রিং পরিয়ে দিয়ে যাব। এই মেয়েকে তো আমার আজকেই ঘরে নিয়ে যেতে মন চাচ্ছে, তবে সব কিছু গোছানো হয়নি বলে পারলাম না। আমার বাবা মা কথাগুলো শুনে হাসি মুখে বলল, এত খুশির কথা, আপনার যা মর্জি, মেয়ে তো এখন আপনারই। তা ঠিকই বলেছেন। আবিরের বাবা থাকলে আজকে অনেক খুশি হতো। আমি আমার ছেলেটাকে তার বাবার মৃত্যুর পর অনেক আদর যত্ন করে মানুষ করছি। একটা মাত্র ছেলে আমার। আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমার বাড়িতে তার কষ্ট হবে না। মা আমি মিলে বেশ থাকবো। এরপর অরণ্যর দিকে তাকিয়ে আবিরের মা বলল, অরণ্য, পাত্রী পছন্দ হয়েছে তো? আবিরের মার কথাটা বলার সাথে সাথে আমার মুখটা অন্ধকার হয়ে গেল। সেই সাথে আমার পরিবারের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এমন একটা পরিস্থিতি এত বছর পড়বো বুঝতে পারিনি। কালো অতীতটাকে কাটিয়ে ওঠার পর যেন আজকে আবারও সামনে এসে পড়লো। আমি অরণ্যের দিকে তাকালাম, অরণ্য আমার দিকে তাকালো। তার চোখে চোখ পড়তে সে পুরনো ভালোবাসাটাও চড়া দিয়ে উঠলো। হাত পা থরথর করে কাঁপতে লাগলো, হার্টবিট বেড়ে যেতে লাগলো, ঘামতে লাগলাম। অন্য চাপা গলায় জবাব দিল, আমি তো আগেই বলেছিলাম আন্টি, আবিরের পছন্দ খারাপ হবে না, সব দিক থেকে পারফেক্ট, মাশাআল্লাহ। অরণ্যের কথা শুনে ভেতরে একটা ব্যঙ্গ হাসি উঠল। একসময় সে বলতো আমি ইমপারফেক্ট, আমার দ্বারা কিচ্ছু হবে না, আজ সে বলছে আমি পারফেক্ট। আবিরের মা অরণ্যের কথা শুনে আবিরের দিকে আংটি বাড়িয়ে দিয়ে বলল, আবির, অপ্সরাকে পরিয়ে দিত। আবির আংটিটা নিয়ে পরাতে নেওয়ার সময় বাসার বিড়ালটা আবিরের পাশ ঘেঁষে যায়, ফলে আংটিটা আবিরের হাত কেঁপে নিচে পড়ে যায়। আংটিটা পড়ে যাওয়ার সাথে সাথে অরণ্য আংটিটা তুলে আবিরের দিকে বাড়িয়ে দেয়। আবির একরাশ শেষে আমার হাতটা ধরে অরণ্যের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে পড়া। আমি তো হাতটা ধরেই আছি। বিড়াল এমন সময় এমনভাবে আসলো, হাতটা কেঁপে উঠল। আমি আবার পড়াতে গিয়ে পড়ে না যায় কিনা ভয় লাগছে। তুই এই পড়া। অরণ্য আবিরের কথায় জবাব না দিয়ে আমার হাতে আংটিটা পরিয়ে দিল, আর আবির হাতটা ধরে রাখলো। এদিকে কেন জানি না বিষয়টা বেশ অসহ্যকর লাগছে। তবুও নিজেকে সামলে নিলাম। আবিরের মা বেশ খুশি, আমার বাসার সবাই খুশি। আবির, অরণ্য এবং আমার হবু শ্বশুরের আংটি পরানোর শেষে নাস্তা করে বিদায় নিল, আর আমি ঘরে এসে কাপড়টা না পাল্টে জানলার পাশে বসলাম। আগের অতীতটাই কেন জানি ডুব দিতে মন চাচ্ছিল। কত ভালোবাসা আর কত আবেগ ছিল সেখানে। সেদিন ভালোবাসাটা হেরে গেছিল টাকার কাছে। কত ভাবনার মনে আছে। অরণ্য, আবির কি হয়? সে প্রশ্ন বারবার মনে আসছে। প্রশ্নটা মনে আসতেই মনে হলো আবিরকে কল দিয়ে জানা দরকার অরণ্য কি হয়। সাথে সাথে আবিরকে কল দিলাম, কিন্তু 3 থেকে 4 বার কল দেওয়ার পর আবির কলটা ধরল না। আমি ফোনটা পাশে রেখে অস্থির মনে আকাশের দিকে তাকালাম। 3টা বছর পর এমন আনমরা হয়ে আকাশের দিকে তাকিয়ে আছি মনে হচ্ছে। বাইরে থেকে মৃদুমন্দ বাতাস এসে শরীরে এসে ঝাপটা দিয়ে যাচ্ছে। এর মধ্যে ভাবি এসে হালকা ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার ননদিনী, চুপ করে কেন? আর আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়েই বা আছো কেন? তবে আজকে একটা ব্যাপার ননদিনী, চুপ করে কেন? আর আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়েই বা আছো কেন? তবে আজকে একটা ব্যাপার খুব অদ্ভুত এক লেগেছে। আমি নিজেকে সামাল দিয়ে বললাম, কোন ব্যাপারটা? ওই যে তোমাকে আংটি পরিয়েছে পাত্রের পাশের ছেলে। আমার তো একদম মনে বলে দিতে মন চেয়েছিল যে পাত্র ছাড়া পাত্রের পাশের জন কেন আংটি পরাবে। আর বাবা মা একদম চুপ কেন ছিল বুঝতেই পারছিলাম না। ওই মুহূর্তে কেন জানি না মনে হচ্ছিল সবাই চিন্তিত। এত ফ্যাকাশে হয়েছিল কেন বলো তো? আমি ভাবিকে কি জবাব দিব বুঝতে পারছিলাম না। সারা গায়ের লোম কাটা দিয়ে উঠলো। ভাবি এ বাসায় এসেছে 2 বছর যাবৎ। উনি অরণ্যের ব্যাপারে তেমন কিছু জানে না। নীরবতা বিরাজ করছে চারিদিক। আমি নিশ্চুপ। ভাবি হালকা ধাক্কা দিয়ে বলো, কি ব্যাপার, এত চুপ কেন? কখন থেকে একা একা বুকে যাচ্ছি? এর মধ্যে আমার ফোনে কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম আবির কল দিয়েছে। ভাবির কথা উপেক্ষা করে ফোনটা হাতে নিয়ে ব্যালকনির দিকে গেলাম। ভাবি তেমন কোনো কর্ণপাত না করে রুম থেকে চলে গেল। আমি ব্যালকনিতে গিয়ে কলটা ধরতে আবির বলে উঠল, আফসার সরি, অরণ্য হুট করে অ্যাক্সিডেন্ট করে
বসে, যার কারণে ওই সময়টা খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, কল ধরতে পারিনি। অরণ্য অ্যাক্সিডেন্ট করেছে শুনে বুকের ভেতরটা তোলপাড় শুরু হয়ে গেল। পুনরায় সে আবেগটা যেন মনে আবারও বাসা বাঁধতে শুরু করলো। আমি অস্থির গলে গেলাম, এখন ওনার কি অবস্থা? আর কোথায় আছেন? মাথায় হালকা চোট পেয়েছে। আর এখন হাসপাতালে আছি। একটু পর বাসায় যাব। কেন হাসপাতালে কেন? তোমার বাসার কাছে হসপিটালে। আমি কি আসবো? এখন আর তোমাকে আসতে হবে না। মাকে বাসায় পাঠিয়ে দিছি। অরণ্য একটু সুস্থ হলে ওকে নিয়ে আমি বাসায় যাব। আসি একটু, তোমার সাথে দেখা হয়ে যাবে। আবির হালকা হেসে জবাব দিল, তা আমার সাথে দেখা করতে আসবে নাকি অরণ্যকে দেখতে? মনে তো হচ্ছে অরণ্য বাহানা মাত্র। তুমি যা ইচ্ছা ভাবো, বলে মুখটা গোমড়া করে ফেললাম। আবির এবার হালকা গলে বললে, আচ্ছা আসো। আমি আবিরের কথার কোনো জবাব দিলাম না, কলটা কেটে বেরিয়ে পড়লাম। মা আমার পথ আটকে দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? এই যে, আবির কল দিয়েছিল, ওর সাথে একটু কথা আছে, সামনের গলিতে দাঁড়িয়ে আছে। মা আমার দিকে তীব্র সন্দেহের দৃষ্টি তাকালো। মা হয়তো টের পেয়ে পায় সব। আমিও মায়ের দিকে তাকালাম। মা আমার দিকে তাকিয়ে কটু গলায় বলল, আমাকে আড়াল করছিস না তো কিছু? মা তুমিও না, এখন কি আড়াল করে কিছু করার বয়স আছে নাকি? চাকরি করছি, নিজের পায়ে দাঁড়িয়েছে, এখন তো সব বলে করার কথা, হুট করে এমন কথা জিজ্ঞাসা করতে কেন? মা চোখটা অন্যদিকে নিয়ে বলল, না কিছু না, এমনি, যা, তোর কাজে যা। বলে মা ঘরের দিকে পা বাড়ালো। আমি ঘর থেকে বের হলাম। অরণ্য আসার ব্যাপারটা আমার পরিবারের প্রভাব ফেলছে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। আমার পরিবার হয়তো বিয়েটা নাকচ করে দিত, তবে আমার পছন্দ ওরা এসেছে তাই না করেনি। এ ৪ বছরে আমাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। কেন জানি না আবিরের সাথে কথা বলার পর তার প্রতি এক অদ্ভুত মায়া কাজ করছিল। তাই ফেলে আসা অতীতটাকে মুছে দিয়ে নতুন জীবনে পা রাখতে চেয়েছি। কিন্তু সে জীবনের শুরুতেই যেন অতীতের আবার সামনে থুবড়ে পড়ল। ভাবতে, ভাবতে হাসপাতালের সামনে এসে আবিরকে কল দিলাম। আবির কল ধরে বলল, তুমি বাইরে দাঁড়াও, আমি আসছি। বলে কলটা কেটে ৫ মিনিটের মধ্যে আমার সামনে হাজির। আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কী ব্যাপার এত অস্থির কেন? একটু আগে দেখলাম আবার দেখার লোক সামলাতে পারোনি, তাই না? আমি ভ্রুকুটি কুঁচকে বললাম, মোটেও না। তোমার বন্ধু অসুস্থ, তাকে দেখতে আসলাম। কে বলছে অরণ্য আমার বন্ধু? আবিরকে এবার জিজ্ঞাসা করার মোক্ষম সুযোগ পেলাম। অরণ্য তার কী হয় জানেন? আমি চট করে জিজ্ঞাসা করে বসলাম, ভাইয়া তাহলে তোমার কি হয়? ও আমার আত্মার ভাই। মানে? সে এক লম্বা কাহিনী, পরে একদিন বলবো, আপাতত চলো। আমি আবিরের কথার কোনো মানেই বুঝতে পারছিলাম না। কিসের আত্মার ভাই? আবির মাঝে মাঝে এমন হেয়ালি করে কথা বলে যার কোনো মানে আমি বুঝতে পারি না। এর মধ্যে আবির হাত টানতে টানতে অরণ্যের সামনে নিয়ে দাঁড় করালো। আমি অরণ্যের সামনে দাঁড়িয়েছি। অরণ্য আমার দিকে পলকহীনভাবে তাকিয়েছে, কিছু একটা বলতে চেয়েও যেন আবিরের জন্য বলতে পারছিল না। অরণ্য কিছু বলার আগে আবির বলে উঠলো, তোর ভাবিকে তোকে দেখার জন্য ছটপট করেছে, তাই চলে এলো। বুঝ এবার তোর হবু ভাবি তোর প্রতি কত টান। অরণ্য চুপ। আমি আবিরের কথায় ব্যাগড়া দিয়ে বললাম, সবসময় তোমার হেয়ারই চলে, চুপ করো তো একটু। এমন সময় একজন নার্স এসে আবিরের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, স্যার এই ওষুধ আর ইঞ্জেকশনটা আনতে হবে। আবির কাগজটা হাতে নিয়ে আমাকে এক কোণে বসিয়ে বলল, তুমি একটু বসো, আমি ওষুধগুলো আনতে যাচ্ছি। বলে আবির বাইরে গেল। আমি এক কোণে বসে আছি, কোনো কথা আমার মুখ দিয়ে বেরোচ্ছে না, শুধু বেরোচ্ছে এক দীর্ঘ নিঃশ্বাস। এমন সময় অরণ্য কণ্ঠ কানে আসলো। সে বলল, কেমন আছো অপ্সরা? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এই তো বেশ ভালোই আছি। ভালো আছি? আপনার স্ত্রী নাফিসা কেমন আছে? অরণ্য এবার চুপ। আমার প্রশ্নে যেন সে দ্বিধায় পড়ে গেল। আমি তাকে দোটানায় পড়তে থেকে আবারও জিজ্ঞেস করলাম, বললেন না তো কেমন আছে আপনার স্ত্রী? সে হালকা নিঃশ্বাস ছেড়ে বলল, ভালো আছে। আচ্ছা তুমি কি আজকের দিনটা ভুলতে পেরেছো? কেন, আজকে কি কোনো স্পেশাল ডে ছিল নাকি? স্পেশাল কিনা বলতে পারো না, তবে আজকের কত তারিখ বলো তো? আজকে ২৯শে ফেব্রুয়ারি, লিপ ইয়ার, তাই না? হুম, লিপ ইয়ার। কেন? আজ থেকে ৪ বছর আগে আমরা এদিনই একটা কাজ করেছিলাম সবাইকে আড়াল করে, আর বলেছিলাম ৪ বছর পর সেলিব্রেট করব। ভুলে গেছো? অর্ণব কথাটা শুনে আমি থমকে গেলাম। শরীরটা ম্যাচ ম্যাচ করতে থাকলো। এখানে বসে থাকার রুচিও যাচ্ছে না। অর্ণবের প্রতি একটা চাপা ক্ষোভ আমার সারা শরীরটায় গ্রাস করছে। এত জঘন্য একটা মানুষকে আমি দেখার জন্য উতলা হয়ে পড়েছিলাম। আমার সারা শরীরের রাগটা ক্রমশ বাড়তে লাগলো। কালো অতীতকে যতই ভুলতে চাচ্ছি, ততই সেটা সামনে এসে হচ্ছে। অস্থিরতা কাজ করছে অনেক। নিজের অস্তিত্ব ক্রমশ বিলীন হতে যাচ্ছে মনে হচ্ছে। আগের ভয়ানক সময়গুলো চোখের সামনে ভাসছে। আমি উঠে দাঁড়ালাম। সে মুহূর্তে আবির এসে বলল, কী হলো? যাচ্ছ কোথায়? আমি হালকা গলায় বললাম, ভালো লাগছে না, বাসায় যাব। বলে সামনের দিকে এগোলাম। আর চোখে অরণ্যর দিকে তাকালাম। সেও কোনো চিন্তায় মগ্ন আছে। আবির আমার হাতটা টেনে বলল, কী হয়েছে আমাকে বলো। মাথাটা ঘুরছে, দাঁড়াও, আমি দিয়ে আসছি তোমায়। তোমাকে যেতে হবে না, তুমি রোগী সামলাও, আমি যেতে পারবো। বলেই তড়িঘড়ি করে কেবিন থেকে বের হলাম। তাড়াহুড়ো করে একটা রিক্সা নিলাম। রিক্সায় বসে আকাশটার দিকে তাকিয়ে দিলাম। তারাগুলো জ্বলজ্বল করে জ্বলছে। ভেতরটা কেন জানি এত আলোর মাঝেও থেকেও অন্ধকারে ডুবে গেছে। আমি চুপ করে রইলাম খানিকক্ষণ। রিক্সাওয়ালা মামা বাসার সামনে এসে বলল, মামা চইলে আইছেন, নামেন।
মামার কণ্ঠে আমি ভাবনার ঘোর থেকে বেরোলাম। মামাকে ভাড়া দিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পর ৪ বছর আগের স্মৃতিটা চোখের সামনে ভাসলো। সেদিন ছিল ২০১৬ সালের রিপেয়ার। অরণ্য সবে চাকরিতে জয়েন করছে, আমাকে সারপ্রাইজ দিবে তাই হুট করে ঢাকায় আসে। আমি অরণ্যের সাথে দেখা করতে যাই। অরণ্য আমার কাছে এসে মাথা চুলকাতে চুলকাতে বলল, তোমার জন্য চকলেট আনতে ভুলে গেছি। এ আর নতুন কি, সবসময় তো ভুলে যাও। এখন যাবে কোথায়? টিএসসিতে চলো, সেখানে তুমি আমাকে বাদাম ছিলে দিবে আর আমি খাবো। পুডিং এনেছো তো? কখনো আনতে ভুল করছি নাকি? এনেছি, ব্যাগে আছে। তোমার বানানো পুডিং খেলে কি মনে হয় জানো? কি মনে হয়? বিষ খেয়েও অমৃত খাচ্ছি। আমি রাগি চোখে তাকিয়ে বললাম, তার মানে আমি তোমায় বিষ খাওয়াবো? অরুণা আমার হাতটা ধরে বুকের কাছে নিয়ে বলছিল, হয়তো রাগ করতে হবে না, কারণ রাগ করার জন্যই বলছি। রাগ করলে বেশ সুন্দর লাগে তোমায়। আমি মৃদু হাসলাম। এবার একটা রিক্সা নিয়ে রিকশায় উঠে টিএসসির দিকে এগোতে লাগলাম। বড় বড় অরণ্যের কাঁধে মাথা রেখে ওর গায়ের গন্ধ আপন করে নিচ্ছিলাম। এমন সময় মাথায় কি জেঁকে বসলো জানি না, হুট করে বলে উঠলাম, চলো বিয়ে করে ফেলি। আজকে তো লিপিয়ার, ৪ বছর পর আমরা বিয়ে সেলিব্রেশন করব। পালিয়ে বিয়ে করার খুব ইচ্ছা। অরণ্য আমার দিকে তাকালো। হুট করে রিক্সাওয়ালাকে বললো, মামা, আশেপাশে কোনো কাজী অফিস থাকলে চলেন। মামারা কাজী অফিসে নিয়ে গেলেন। আমি অরণ্যর দিকে ড্যাব ড্যাব করে তাকালাম। সেদিন কাজী অফিসে গিয়ে বিয়েটা করেও নিলাম। বিয়ের শেষে কাগজপত্রগুলো অরণ্যর কাছে রেখে দিলাম। আর অরণ্যর দিকে যখন কবুল বলার পর তাকিয়েছিলাম, তখন মনে হচ্ছিল দুনিয়ার সবচেয়ে শুদ্ধতম পবিত্র চাহিনিটা চাহিয়েছিলাম। সেই চাহিনিটা এখনও সামনে ভেসে আসছে। ধূপ করে বর্তমানে ফিরে আসলো মন। অস্থিরতা বাড়তে লাগলো। বিয়ের ব্যাপারটা এখনো পর্যন্ত পরিবার জানে না। আর সেদিন অরণ্য বিয়ে ভেঙে দিয়েছিল। সেদিনও কেন জানি না, লুকিয়ে করা বিয়ে নিয়ে বাড়াবাড়ি করতে মন চাইছিল না। যেদিন শুনেছিলাম সে অন্যত্র বিয়ে করেছে, সেদিন নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে না চাইতেও মেনে নিতে হয়েছিল। ক্রমশ চোখটা ঝাপসা হয়ে গেল। জলটা গাল বেয়ে পড়তে লাগলো। অতীত থেকে যতই দূরে যেতে চেয়েছিলাম, না চাইতে অতীতটা সামনে এসে পড়ল। আর অরণ্যকে বা কেন সে অতীতটা আজকে মনে করিয়ে দিল? সে তো তার পছন্দের মতো মেয়ে বিয়ে করে সুখে আছে। আজকে কেন এত বড় ধাক্কাটা আমাকে দিতে হলো? আমাকে ভালো থাকতে দেখে অরণ্য বরাবরই ভালো লাগে না। যতবারে ভালো থাকি ততবারে সে একটু একটু করে বিশাল বড় একটা ধাক্কা দিতে থাকে। আজকের ৪টা বছর পর ওর সাথে দেখা আজকেও তার ব্যতিক্রম করলো না। ক্রমশ নিঃশ্বাসটা ভারী হয়ে যেতে লাগলো। এমন সময় আবিরের কল। আবিরের কলটা ধরতে ওপাশ থেকে আবির অস্থির গলা বলল, অপ্সরা, একটু তাড়াতাড়ি এসো, ভীষণ বিপদে পড়েছি, বলেই কলটা কেটে দিল। এর মধ্যে ভাবি এসে বলল, অপ্সরা, আবির কল দিয়েছে, তোমাকে আবার একটু গলির মাথায় যেতে হবে, অনেক ইমার্জেন্সি বলল। আমার বুকটা ছ্যাদ করে উঠল। আবির এতটা সিরিয়াস হতে কখনো দেখিনি। বিষণ্ণ মনটা ছটপটানি বাড়তে লাগলো। অরণ্য অবস্থা খারাপ হলো না তো? চোখের জলটা মুছে দৌড়ে গেলাম গলির মাথায়। গলির মাথায় গিয়ে কাউকে দেখতে পেলাম না। এপাশ ওপাশ তাকিয়ে আবিরকে দেখতে পেলাম না। আবিরকে সাথে সাথে কল দিলাম। আবির কলটা ধরে বলল, তুমি কোথায়? আমি গলির মাথায়। তুমি কোথায়? আর ঠিক আছে তো? আমি একটু সামনের দিকে। তুমি সামনের দিকে এগাও। আর কিছু ঠিক নেই। সব শেষ হয়ে গেল মনে হচ্ছে। অরণ্য যে কি করে বসে। আবিরের কথা শুনে বুকটা মোচড়াতে লাগলো। চোখের মুখে শোকের গ্লানি ভেসে উঠল। পাগলের মতো গলি থেকে সামনের দিকে এগোতে লাগলাম। গলির শেষ মাথায় ৩ রাস্তার মোড়ে একটা বড় রেস্টুরেন্ট। সেটা সামনে যেতে আচমকা পার্টি স্প্রে এর আক্রমণে মনে হচ্ছে সাদা মেঘে ভেসে যাচ্ছি। বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব। বাসায় গেলাম ৮ ঘন্টা মাত্র তো হলো, এর মধ্যে এত জরুরি তলব। এখানে আসার পর এসব আচমকা পার্টি স্প্রে ছাড়ার কারণটা বুঝতে পারছি না। আমি বেশ রেগে গিয়ে চোখে মুখে থাকা পার্টি স্প্রেটা হাত দিয়ে সরিয়ে দিয়ে বললাম, কি শুরু করছো এসব? হুট করে এমন করছো, ডেকেছো বা কেন? আবির বিষয়টা বেশ বিরক্ত লাগছে বলে আবিরের দিকে তাকালাম। তখন খেয়াল করলাম অরণ্য দাঁড়িয়েছে। আমার জোরালো কণ্ঠ শুনে অরণ্য পেছন থেকে আবিরের সামনে এসে বলল, অপ্সরা, রেগে গেলে নাকি? রাগ করবো না তো কি করব? বলো, এমনভাবে ডেকেছো আমি ভেবেছি কি না কি হয়েছে, এসে দেখি এমন। আমি এর কোনো মানেই বুঝতেছি না। কতটা চিন্তিত ছিলাম আমি, সেটা কি উপলব্ধি করতে পেরেছো? আবিরের মুখটা চুপকে সে গেল। হালকা গলায় জবাব দিল, অপ্সরা, রাগ করো না। অরণ্যের আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ওর কাছে বারবার মনে হচ্ছিল আজকের দিনটা ওর অ্যাক্সিডেন্টের জন্য মাটি হয়ে যাচ্ছে। ও আগে থেকে আমাদের জন্য প্ল্যান করে রেখেছিল, তবে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য সেই প্ল্যান সঠিক সময়ে কাজে লাগাতে পারেনি। তুমি হাসপাতাল থেকে আসার পর ওর খুব ইচ্ছে হলো আমাদের জন্য কিছু করার, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে আসতে বলল। আবিরের মুখে কথাটা শোনার সাথে সাথে আমার রাগটা সাথে সাথে দমে গেল। আমি চুপ হয়ে গেলাম। মাথায় কিছুই কাজ করছে না। অর্ণর দিকে তাকিয়ে দেখলাম সে রহস্যময় হাসি দিচ্ছে। আমি কিছু বুঝে ওঠার আগে অর্ণ বলে উঠল, ভাবি, আমি দুঃখিত যদি বিরক্ত করে থাকি। রাগ কানোর জন্য মোটেও এমন করিনি। আমি শুধু আপনাদের একটা সারপ্রাইজ দিতে এমন করেছি। আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত। বিষয়টি যদি বাড়াবাড়ি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিন। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। অরণ্যকে না বুঝে উত্তর দিলাম, আমি একটু চিন্তিত ছিলাম। ভাবলাম আবিরের কিছু হয়ে গেল কিনা।
সে সাথে আপনিও অসুস্থ ছিলেন, তাই সব মিলিয়ে এমনটা আশা করতে পারিনি। তাই একটু উঁচু সুরে চেঁচিয়ে উঠছিলাম। মনে করার কিছু নেই। অর্ণা আমার কথা শুনে মুখে হাসির রেখা টানলো। মুখটা প্রশস্ত করে হাসি দিয়ে বলল, তাহলে চলুন ভিতরে গিয়ে বসা যাক। আপনার জন্য বিশেষ একটা সারপ্রাইজ আছে। আমি বিস্ময় নিয়ে বললাম, আবার কিসের সারপ্রাইজ? আপনার শরীর ঠিক আছে তো? আমার শরীর একদম ঠিক। ডাক্তাররা এত সহজে ভেঙে পড়লে চলবে না। বলার তো হয়নি, অন্য পেশায় একজন ডাক্তার। পাশ থেকে আবির আমার হাতটা টেনে ধরে বলল, হয়েছে, সব বিষয় নিয়ে এত চিন্তা করতে হবে না। চলো রেস্টুরেন্টে গিয়ে বসি। অরুণা আমাদেরকে কি সারপ্রাইজ দেয় দেখি। বলে হাতটা টেনে রেস্টুরেন্টের দিকে যেতে লাগলো। আমি রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেলাম। রেস্টুরেন্টে এক কোণে আমি আর আবির বসলাম। অরুণা সে মুহূর্তে একটা কেক এনে বলল, তোদের অ্যানিভার্সারি, সরি, এনগেজমেন্ট উপলক্ষে কেক আনলাম। অপসরা কেটে সেলিব্রেশন করতে বলবি কেমন? আবিরের উৎকণ্ঠা নিয়ে কেকের বাক্সটা অরুণের হাত থেকে নিয়ে বাক্সটা খুললো। বাক্সটা খোলার সাথে সাথে আবিরের মুখটা মলিন হয়ে গেল। আবিরের মুখটা মলিন হতে দেখে আমি কিছুটা উৎসুক হয়ে কেকের দিকে তাকালাম। কেকের দিকে তাকিয়ে চমকে গেলাম। কারণ কেকে লেখা, শুভ চতুর্থতম বিবাহবার্ষিকী। লেখাটা দেখে আমার ভেতরটা কেঁপে উঠল। অরুণ কিসের সেলিব্রেশন করতে চাচ্ছে? যে কিনা 4 বছর আগে ঘটা করে বিয়ের সেলিব্রেশন করতে যাচ্ছে, নাকি আমাদের এনগেজডের? এসব ভাবতে ভাবতে আবির অরণ্যকে বলে উঠল, কী রে অরণ্য, কেকের উপর এমন লেখা কেন? অরণ্য আবিরের কথা সাড়া দিয়ে বলল, কেন, কী লেখা? আবির অরণ্যর দিকে কেকটা বাড়িয়ে দিয়ে বলল, দেখ কী লেখা। অরণ্য কেকটা দেখে বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, হয়তো যারা লিখেছে তারা ভুল করছে। এই জন্যই সাথে দাঁড়িয়ে থেকে একটা জিনিস আনা উচিত। অনলাইনে অর্ডার দিলে এমনই হয়। কী লিখতে কী বলে দিয়েছে আর কী লিখেছে এখন তো চাইল ঠিক করতে পারবি না। অ্যাক্সিডেন্টটা না হলে এমন হতো না। সব কাজে ঝামেলা হচ্ছে শুধু। বলে অরণ্য উত্তেজিত হয়ে গেল। অরণ্য উত্তেজনা দেখে আবির অরণ্যকে সান্ত্বনা দিয়ে বলল, এত রাগ করার মতো কিছু হয়নি। ভুল তো মানুষই করে। হয়তো অন্য কাস্টমার ভুল করে এখানেই লিখে ফেলেছে। সমস্যা নেই, কেক তো কেটেই খাবো। ভুল লেখা থাকলেও কি, আর ঠিক লেখা থাকলেও কি, আমরা তো ভুল ঠিক জানি, কোনটা ভুল কোনটা ঠিক। আমরা বুঝে নিলেই হবে। তুই যে কষ্ট করে আমাদের জন্য এত কিছু করেছিস, এটাই অনেক ব্যাপার। এত প্যারাই নিস না। আমি আর অপসরা কিছু মনে করিনি। আমার বিষয়টা ম্যানেজ করে নিচ্ছি। কি বলো অপসরা? কথাটা শেষ করে আবির আমার দিকে তাকালো। আবিরের চাহনি দেখে আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম, যা হয়েছে হয়তো হয়েছে, সমস্যা নেই, এভাবে কেক নিলেই হবে। কথাটা বলা শেষে করতে আবির আমার দিকে ছুরিটা বাড়ি দিয়ে বলল, নাও এবার কাটি করো। আমার দিকে ছুরিটা বাড়ি দিল, নাও এবার কাটি করো। আমি ছুরিটা নিয়ে যখনই কেক কাটতে যাবো ঠিক তখনই অরণ্য আটকে দিয়ে বলে, একটু থাম আবির, ভাবির জন্য একটা উপহার আছে। বলে একটা বড় বাক্স আমার দিকে এগিয়ে দিল। আবির বেশ উৎসাহ নিয়ে বাক্সটা খুলতে গিয়ে অরণ্য আটকে দিয়ে বলল, আরে ভাবির গিফট, আমি অপসরাকে দিয়েছি, তোকে না। তুই পরে জেনে নিস কি দিয়েছি। আমার সামনেই বাক্স খুললে শুরু করছিস কেন? সত্যি তুই কিছুই বুঝিস না, বোকা বোকা কাজ করিস। বিয়ের এক্সাইটমেন্টে ইদানিং একটু বেশি বোকা হয়ে যাচ্ছিস। অরণ্যার কথা শুনে আবির মাথা চুলকাতে চুলকাতে আমার দিকে তাকালো। গালটা হালকা ফুলা করে পরক্ষণে গালের ভেতরে সব বাতাস বের করে বলল, বাসায় গিয়ে বলো কিন্তু কি দিয়েছে, আর চলো কেক কেটে ফেলি। আমি আর আবির কেকটাতে ছুরি লাগালাম। মনে হচ্ছিল ছুরিটা আমার বুকে আঘাত করছে। কি থেকে কি হচ্ছে যেন এলোমেলো লাগছে। কেকটা কেটে হালকা কিছু খেয়ে নিলাম। রাত তখন 9টা বাজে। মায়ের কল পাওয়ার পর মনে হলো বেশ রাত হয়ে গেছে। আমি কলটা ধরতে মা বলল, কিরে কোথায় তুই? রাত 9টা বাজে, এখনো বাসায় আসিস না? মা, আবিরের সাথে। এই তো চলে আসবো এক্ষুনি। আবিরকে দে তো। মায়ের কথা মতো আমি আবিরকে দিকে ফোনটা বাড়িয়ে দিলাম। আবির মায়ের সাথে কথা বলে ফোনটা রেখে দিল। তোমার মা তাড়াতাড়ি যেতে বলছে, চলো দিয়ে আসি তাড়াতাড়ি। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। এর মধ্যে অরণ্য বলে উঠলো, আবির তুই অপসরাকে দিয়ে আয়, আমি অন্য গাড়ি নিয়ে চলে যাচ্ছি। আরে বোকা, তোকে একা ছাড়বো নাকি? এমনি ছুট পেয়েছিস, আমাদের সাথেই নিয়ে চল। অপসরাকে নামিয়ে আমি আর তুই চলে আসবো। অরণ্য আর না করলো না। এর মধ্যে হাবির বলল, আমি ওয়াশরুম থেকে আসতেছি একটু, কিছুক্ষণ অপেক্ষা কর অপসরা, 2 মিনিট লাগবে। আমি মাথা নাড়লাম। আবির ওয়াশরুমে গেল। অরণ্য হালকা আসে আমার দিকে তাকিয়ে বলল, 4 বছর আগে যে ইচ্ছা পোষণ করেছিলে, 4 বছর পর সেটা পূরণ করে দিলাম। আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী পালন করে ফেললাম। কেমন লাগছে বলো? আমার বুক তখন কাঁপতে লাগলো। কেমন জানি না, সব কিছুতে একটা স্বপ্ন মনে হচ্ছে। আর এত কিছু দ্রুত সব কিছু হচ্ছে যে ঠিক কী করা উচিত বা ঠিক সেটাই বুঝতে পারছি না। এখনো আমার আর অরণ্যর ডিভোর্স হয়নি। ইসলামিক দৃষ্টিকোণ বা আইনি দৃষ্টিতে আমি আর অরণ্য স্বামী স্ত্রী। যদিও সে সম্পর্কটাকে আমি মন থেকে ঘৃণা করি সে সাথে অরণ্যকে, তবু কেন জানি না তার প্রতি আমার ক্ষীণ অনুভূতি চলে আসে। যদি তার প্রতি আমার অনুভূতি ঘর ভর্তি শূন্যতা থাকতো, তাহলে এতটা দুর্বলতা তার প্রতি এত বছরও পরেও কাজ করতো না। কিন্তু যতই দুর্বল আমি তার প্রতি হই না কেন, মন থেকে আমি তাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তাকে মনে করি, যে কিনা আমাকে এত কিছু পরেও টাকার জন্য ছেড়ে গিয়েছিল। কিন্তু আজ 4 বছর পর কেন না সে এমন করেছে? হুট করে তার এই পরিবর্তন আমাকে একটু হলেও ভাবাচ্ছে। একটু চুপচাপ এসব ভেবে একের পর এক
প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করছিলাম। এর মধ্যে আবির এসে বলল, চলো তাড়াতাড়ি। তিনজনের রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠলাম। আমি আবিরের সামনে বসলাম, অরণ্য পিছনে। আমি এবার কিছুটা ইচ্ছে করে আবিরের কাছে মাথাটা হেলিয়ে দিলাম। আবির আমার মাথাটা সামনে থাকা কয়েকটা চুল আঙ্গুলে পেঁয়াজ দিয়ে একটু পরপর টেনে টেনে দিয়ে ছেড়ে দিয়ে বলল, কি হয়েছে? মাথা ব্যথা করছে? একটু এভাবে থাকি। আমি মোটেও আবিরের সাথে এত খোলামেলা ছিলাম না। আবিরের সাথে আমার পরিচয় 5 মাসের। 5 মাসে আবিরের সাথে বেশ ফ্রি হয়ে গেলেও এভাবে কখনো মাথা রাখিনি। আজকে হুট করে এভাবে মাথা রাখাতে আবির হালকা অবাক হলো, চুপ ছিল। আবির গাড়ি স্টার্ট দিল। গাড়ির সামনে আয়নায় পেছনে থাকা অরণ্যের মলিন মুখটা ভেসে এসেছিল। বেশ শান্তি লাগছিল এখন। বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে বাসার দিকে পা বাড়াতে অরণ্য পিছু রেখে বলল, ভাবি গিফটটা রেখে যাচ্ছেন? বিরক্ত নিয়ে পিছনে তাকিয়ে গিফটটা হাতে নিলাম। তাড়াতাড়ি করে বাসায় এসে ঢুকলাম। রুমে ঢুকে শাড়িটা প্রথমে পাল্টে নিলাম, তারপর অনেকটা ফ্রেশ হয়ে বিছানার কাছে এসে বাক্সটা খুললাম। বাক্সটা খোলার পর আমার অস্থিরতা আরও বাড়তে লাগলো। এলোমেলো হয়ে গেল, যেতে লাগলো সব অতীত। পুরনো অতীত, পুরনো স্মৃতি সব সামনে এসে জমা হলো। আগে সবাই বলতো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, অতীত ধুয়ে মুছে বিনষ্ট হয়ে যাবে। তবে এখন মনে হচ্ছে কোনো কোনো সময় অতীত ধুয়ে মুছে বিনষ্ট হয়ে গিয়েও সময়ের পরিক্রমণায় তা পুনরায় ব্যাগরা দিয়ে আসে। তবে এখন মনে হচ্ছে, কারণ বাক্সটা খুলে দেখলাম 4টে সাদা গোলাপ, 4টি চন্দ্রমুখী, 4টি সূর্যমুখী ফুল, সাথে সাথে 4টা কিটক্যাট চকলেট, 4টা ছোট টেডি, আমার প্রিয় জিনিসগুলো যেগুলো আমি অরণ্যকে দিয়েছিলাম। এত বছর পরে অন্য জিনিসগুলো আগলে রেখেছে ভেবে কিছুটা বিস্মিত হলাম। বোঝাই যাচ্ছে সে আমাদের বিয়ের 4 বছর সেলিব্রেশন করছে, কিন্তু এটা কেন করেছে? সে বিয়ের করেছে 4 বছর আগে। আমার সাথে ওর লুকিয়ে বিয়ে হওয়ার বিষয়টা কেউ জানতো না। 6 মাসের মধ্যে অন্য মেয়েকে বিয়ে করে, বিয়ের ব্যাপারটা পারিবারিকভাবে না জানিয়ে আমরা পরিবার মানিয়ে নিয়েছিলাম। হুট করে তার কি অনুভূতি হলো জানি না। সে বিয়েটা ভেঙে দিয়ে অন্যত্র বিয়ে করে। তখন আমার কাছে বিয়ের কোনো কাগজ ছিল না, কোনো প্রমাণ ছিল না। রাস্তাঘাটে খুব একটা চিনতাম না। তখন কাজী অফিসে গিয়ে যে বিয়ে করেছিলাম সেটা বিমানও ভুলে গেছি। সেখানে বিয়ে করেছি সেটারই প্রমাণ ছিল না। সেখানে এ বিয়ে নিয়ে লড়াটা যুক্তিহীন মনে করছিলাম। কারণ আমি লড়তে গেলে তখন আইন আমার কাছে প্রমাণ চাইতো। কিন্তু সে আবার আমার কাছে ছিল না। সব প্রমাণ ছিল অরণ্যের কাছে। পরবর্তীতে অরণ্য অন্যত্র বিয়ের পর এই বিষয়টা আমি ভুলবার চেষ্টা করছি বহুবার। একটা সময় পর নিজেকে বেশ গুছিয়ে নিয়েছিলাম। অরণ্যের সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিল সে পুরোপুরি। তাই সেখানে বিয়ের অস্তিত্ব ছিল না। সেখানে নতুন করে আমার ডিভোর্স দেওয়াও কোনো উপায় ছিল না। বলা যায় অনেকটা মাঝ নদীতে পড়ে ডুবে মরার মতো অবস্থা। এখন এত বছর পরে অরণ্যের হাবভাব দেখে কেন জানি না আমার কাছে ব্যাপারটা বেশ স্বাভাবিক লাগছে না। বারবার বিষয়টি গোলমেল লাগছে। আবিরের সাথে অরণ্যের যোগসূত্র কী? অরণ্য এবার 4 বছর পর অতীতটা সামনে আনতে চাইছে কেন? যে অতীতটা সে নিজে বিলিয়ে করে দিয়েছিল, আমি বুঝতে পারছিলাম না কিছু। বুঝতে গেলে সব এলোমেলো হয়ে যাচ্ছিল। অরণ্যের প্রতি ঘৃণাটা আরও বাড়তে লাগলো। এই মানুষটা সারাটা জীবন আমাকে কষ্টের অড়লে পুড়েছে, আর আজকে তার ব্যতিক্রম ঘটছে না। আবিরের আমার অতীত সম্পর্কে কিছুই জানি না, কারণ আমি আমার অতীতটা নিরবিচ্ছিন্নের সামনে এগোতে চাচ্ছিলাম না। আর সেটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। আবিরকে সবটা বলা দরকার, কিন্তু কিভাবে বলবো? হাত পা কাঁপছে। জীবনটা গুছিয়ে নেওয়ার পর যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। এমন সময় আবিরের কল আসলো। রাত তখন 12টা। ভাবতে ভাবতে কখন যে এত রাত হয়ে গেছে খেয়াল করিনি। কলটা ধরো হ্যালো বলার সাথে সাথে আবির উচ্ছ্বাস নিয়ে বলল, অরণ্য তোমায় কী কী দিয়েছে বললে না তো? আবিরের কথা শুনে আমার বিরক্ত বেড়ে গেল। বিরক্ত সুরে বললাম, অরণ্য ছাড়া কি আর কোনো কথা তোমার মুখে আসে না? এ 5 মাসে যে লোকটার কথা একবারও শুনলাম না, আর আজকে হুট করে তোমাদের সাথে উনি আসলো, আর আসার পর থেকে শুধু ওনাকে নিয়ে প্রসঙ্গ তুলছ। আমাদের আজকে এনগেজমেন্ট হয়েছে আবির, আমাদের নিজেদের কত কথা থাকতে পারে, তুমি না তো করে শুধু অরণ্য ভাইয়ের কথা বলছো। একই প্রসঙ্গ কথা আর ভালো লাগছে না আবির। আবির আমার রাগের কারণটা ঠিক বুঝে উঠতে না পেরে অনেকটা চুপ করে থেকে বললো, অপ্সরা তুমি হঠাৎ করে এভাবে রেগে গেলে কারণ অরণ্যের সাথে তোমার আগে পরিচয় ছিল না, তাই ওর কথা তোমাকে বলিনি। আর আজকে তোমাকে কি দিয়েছে জানার জন্য প্রশ্ন করলাম। এতে রাগ করার মতো কি আছে বুঝতে পারিনি। যদিও একটু ঝামেলা আজকের হয়েছে, অন্য অ্যাক্সিডেন্ট এই সেই মিলিয়ে তবুও তো দিনটা ভালোই কেটেছে। আর আমি তো তোমাকে যতদূর চিনি অপ্সরা বিরক্ত হয়ে যাওয়ার মেয়ে না, যথেষ্ট শক্ত আর গোছানো মেয়ে। আজকে তোমার মধ্যে আমি কেন জানি না খুব অস্থির আর বিরক্ত লক্ষ্য করছি। তো আমাকে খুলে বলো, যদি মনে চেপে রাখো আমি তো বুঝতে পারবো না। আমি কি আবিরকে সবটা বলে দেব, নাকি সময় নিব? স্থির হয়ে ভাবতে লাগলাম। ভাবনার ব্যাগরা দিয়ে আবির বলল, কি হলো অপ্সরা? কখন থেকে হ্যালো হ্যালো বলে যাচ্ছি, চুপ করে কি ভাবছো? নাকি ঘুমিয়ে পড়লে? আমি বুঝে উঠতে পারছিলাম না কি জবাব দেবো। ঘুম ঘুম চোখে বললাম, আমার একটু ঘুম পাচ্ছে। আচ্ছা তাহলে ঘুমাও বলে ফোনটা রেখে নিলে
আমি আবিরকে ডেকে বললাম, আমার কথা কি রাগ করছো? না, রাগ করিনি। তবে আজকে বোঝার চেষ্টা করেও আজকে বুঝতে পারছি না, তাই নিজের প্রতি নিজেই রাগ হচ্ছে। থাক, এত বুঝতে হবে না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল তাই এমন করে ফেলছিলাম। এখন একটু ভালো লাগছে। আচ্ছা আবির, বলেই থেমে গেলাম। আবির আমাকে থেমে যেতে যেতে বলে উঠল, কি বলবে বলো? তখন কখনো যদি শোনো আমি তোমার থেকে কিছু লুকিয়েছি, তুমি তো জানার পর কি করবে? লুকানো বিষয়টা যদি তুমি দোষী না হও, আর সেটা যদি তুমি তোমার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য লুকিয়ে থাকো এবং আমার দিক থেকে লুকিয়ে থাকো, আমি ক্ষমা করে দেবো। কারণ মানুষের জীবনে এমন কিছু থাকে যেটা একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত আর কাউকে বলা যায় না। বলতে গেলে বারবার আটকে যায়। কিন্তু হঠাৎ এমন করে বলছে কেন? আবিরের কথাগুলো শুনে মনে বেশ শান্তি পাচ্ছিলাম। আবির হালকা গলায় বলল, না এমনি। তবে কিছু যদি তোমার কাছ থেকে কখনো আড়াল করে থাকি, সময় সুযোগ বুঝে সঠিক সময়ে বলবো। তবে তুমি নিশ্চিত থাকো, এমন কিছু করবো না যাতে করে তুমি কষ্ট পাও। একদম ঠকাবো না তোমায়। কারণ ঠকানোর কষ্টটা কতটা প্রখর সেটা খুব কাছ থেকে উপভোগ করছি। তোমাকে একদিন বলছিলাম না, আজকের এই অবসরই এমনি এমনি নিজেকে গড়ে তুলে নিই, বরং বাস্তবতার চরম আঘাতে নিজেকে শক্ত করে এ পর্যায়ে এসেছে। এই জন্য তোমাকে আমার বেশি ভালো লাগে। যদিও কারণটা বলোনি, তবে যে মেয়ে একটা ধাক্কা থেকে নিজেকে শেষ করে না দিয়ে গড়ে নিতে পারে, সে আর যাই করুক অন্যায় করবে না। আমি তোমাকে অনেক ভরসা করি বলে তোমার প্রতি কথাকে সম্মান করি। অপ্সরা, 5 বছর যাবৎ হয়তো তোমাকে চিনি না, চিনি 5 মাস যাবৎ। তবে তোমাকে এতটা ভালোবাসছি বুঝতে পারবো না। ভালোবাসতে যুগ যুগান্তর সময় লাগে না। কখনো কখনো ক্ষণিকের একটু দেখা হলেই ভালোবাসা হয়ে যায়। হাসপাতালে যেদিন তোমায় দেখেছিলাম, সেদিন থেকে তোমার প্রতি একটা দুর্বলতা কাজ করা শুরু করেছিল। আর সে থেকে এত কাছে পাবার আকাঙ্ক্ষা তোমার। মানুষ বলে দুর্বলতা প্রকাশ করা উচিত না, এতে অবহেলা করে। কিন্তু তোমার কাছে দুর্বলতা প্রকাশ করে দিলাম, অবহেলা করো না। আবির, যে তোমাকে চায় সে তুমি দুর্বলতা প্রকাশ করার পর বা আগলে রাখবে, বা যে চায় না সে তুমি দুর্বলতা প্রকাশ না করলেও চলে যাবে। আমি তোমার কথা দিলাম, তোমাকে কষ্ট দিব না, তোমাকে আগলে রাখার চেষ্টা করব। তোমার দুর্বল জায়গা নিয়ে খেলবো না, বরং ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিব। ঘুমাবে কি কখন? ঘুম তো উড়ে গেছে তোমার মিষ্টি কথায়। এত গুছিয়ে কথা বলো কেন? আমি মুচকি হাসলাম, তুমি তো কম কথা জানো না। এতক্ষণ তো ঘুমে গড়া গিয়ে পড়ছিলে, এখন তো দেখি তোমার চোখের ঘুম উড়ে গেছে। তা তো একটু গেছে। আবির, আকাশটার দিকে একটু তাকাও। বিছানায় শুয়ে জানলার পাশে যেতে হবে। ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু বাইরে থেকে হালকা ঠান্ডাও বাতাস আসছে। আর বিশেষ করে অরণ্য জানলার পাশে দাঁড়িয়ে আকাশ দেখে কি যেন বিড়বিড় করছে। এখন কি ওইখানকারটায় যাওয়া ঠিক হবে? আবিরের মুখে পুনরায় অরণ্যর কথা শুনে একটু বিরক্ত আসলো, সামনে নিলাম। অরণ্যের সাথে এখন আমার অদ্ভুত মিল আছে। সে আকাশ দেখছে, আমিও দেখছি। আমি আবিরকে হালকা গলে বললাম, ভাইয়া কি তোমাদের সাথেই থাকে? আর ভাইয়াকে চেনো কতদিন যাবত? অনেক দিন। আর আমাদের সাথে থাকে না, আমাদের কমপ্লেক্সের পাশের ভাড়া নিয়ে থাকে। আগে পোস্টিং ছিল গ্রামে, 2 বছর চাকরির পর ঢাকায় পোস্টিং হয়েছে। এরপর থেকে আমাদের পাশেই কমপ্লেক্সে থাকে। আজকে বাসায় যায়নি, ওনার পরিবারকে চিন্তা করবেন না। এখানে ও একাই থাকে। ওর বাবা-মা বাড়িতে থাকে। আর ভাই বোনগুলো যে জায়গায় পড়ে সে জায়গায় হোস্টেলে থাকে। ওনার স্ত্রী? আবির আমার কথায় আচমকা হেসে জবাব দিল, ও তো এখনো বিয়েই করেনি, স্ত্রী আসবে কোথা থেকে? আবিরের মুখে কথা শুনে আমি চমকালাম। অর্ণব বিয়ে করেনি, এটা কিভাবে সম্ভব? অর্ণবের বিয়ের ছবি আমি নিজে দেখেছি। বিয়ের পর প্রতিদিন সে তার বউকে নিয়ে ঘুরতে যেত, আর সেটার ছবি দিত, ওয়ালে দিত। আর সে ছবি আমাকে স্ক্রিনশট পাঠাতো। এই ছবির অত্যাচারে আমি আমার আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখে বহুদিন। কারণ নিজেকে সামনে নিয়ে পড়ায় মনোযোগ দিই। সেই সময় কাটিয়ে ওঠা এত সহজ ছিল না। বলতে যতটা সহজ লাগে, সংগ্রাম করাটা ঠিক তার বিপরীত। অতীতটা ভোলা সহজ নয়। সে অতীত একবার দাগ লেগে যায়, সে অতীত ভোলা কঠিন। কাগজের যেমন পেন্সিলের দাগ টানার পর তা রবার দিয়ে ঘষে তোলার পর অস্পষ্ট দাগ বিদ্যমান, অতীতও ঠিক তেমন। তাকে যতই মন থেকে মুছে ফেলা হোক না কেন, অস্পষ্ট হয়ে সেটা মনের এক কোণে গেঁথে থাকে। আর আমি যে অতীতটাকে ফেলে নিজেকে যোগ্য করে তুলেছি। কিন্তু আবির এসব কি বলছে? মিনিট ৫ চুপ করে থাকছি। আবির কথা বলে যাচ্ছে, হ্যালো, হ্যালো বলছে। আমি কিছুই বলছি না। কি বলবো ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। আবির একটু জোরালো গলায় বলল, অপ্সরা, তুমি কি ঘুমিয়ে পড়ছো? আমি এবার উত্তর দিলাম, হ্যাঁ, ঘুমিয়ে পড়ছিলাম। কি জানি বলতেছিলাম আমি? অরণ্যের বিয়ে নিয়ে। আচ্ছা, ওনাকে চেনো কতদিন যাবত? বারবার এত প্রশ্ন করছো কেন? আমি ওকে ছোট থেকে চিনি। বুঝতে পারলাম। আবির একটু বিরক্ত হয়েছে। এভাবে বারবার অন্যের বিষয়ে জেরা করা উচিত হয়নি। এ রহস্যের উদ্ঘাটন আমাকেই করতে হবে। আমি আবিরকে প্রসঙ্গ পাল্টে বললাম, ঘুম পাচ্ছে অনেক, ঘুমানো দরকার। মা কি কিছু বলেছে বাসায় গিয়ে? মা রাত 10টায় ঘুমিয়ে পড়েছে। আমরা বাসায় আসি রাত 11:30টায়। মায়ের সাথে কথা বলার সুযোগ হয়নি, বলে জানাবো। তুমি ঘুমিয়ে পড়ো। আর অপ্সরা, বলে আবির থেমে গেল। আমি আবিরকে ডেকে বললাম, বলো আবির, কি বলবে? বড্ড ভালোবাসি তোমায়। আমিও বড্ড ভালোবাসি, বলে কলটা রেখে দিলাম। কাল কলেজে ক্লাস নেই, তাই দেরি হলেও ঘুমালে সমস্যা নেই। তবে অরণ্য বিয়ে করতে পারেনি, এটা বিশ্বাস করতে পারছি না। হুট করে আমার আইডির ব্লক লিস্টটা গিয়ে অরণ্যের আইডি খুঁজতে লাগলাম। একদিন ব্লক ছিল, আর মুভ করার পর থেকে
তার আইডি দেখার মতো রুচি জাগেনি কখনো। তবে আজকে আইডিটা দেখতে ইচ্ছে করলো। আমি সাথে সাথে ব্লক লিস্ট খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে অরণ্যের আইডিটা দেখে আমি পুনরায় আশ্চর্য হলাম। প্রাক্তন গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গল্পটা ভালো লাগলে অবশ্যই নেক্সট পার্ট দিব, কারণ এমনি ভিউজ ডাউন।